দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ডায়াবেটিস জনিত চক্ষু রোগ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার জহিরুল ইসলাম 1969 সালের অক্টোবরে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এর রেটিনা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্বাগত জানাচ্ছি। ডায়াবেটিস জনিত চক্ষু রোগ, তো সেই রোগগুলোর নাম সম্পর্কে জানার আগে আমি একটু জানতে চাইবো যে আসলে একটি দৃষ্টির জন্য বা চোখের সম্পূর্ণ দৃষ্টির জন্য চোখের কোন কোন বিষয়গুলো অক্ষত থাকা প্রয়োজন। জি, ধন্যবাদ। আল্লাহ পাক আমাদের সুন্দর একটা চোখ দিয়েছেন এই সুন্দর বিশ্বকে দেখার জন্য। তো আমাদের এই দৃষ্টি যাতে অক্ষত থাকে, চোখের বিভিন্ন অংশ, গুরুত্বপূর্ণ কিছু অংশ রয়েছে, সেগুলো অক্ষত থাকতে হবে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে চোখের সবচেয়ে সামনে একটা স্বচ্ছ অংশ, যেটাকে কর্নিয়া বলি, চোখের মণি বলা হয়, এটাকে আমরা বলি কর্নিয়া। সেই কর্নিয়াটা স্বচ্ছ থাকতে হবে। তারপর ঠিক মাঝখানে, চোখের গোলকের মাঝখানে লেন্স রয়েছে, এটা প্রাকৃতিক লেন্স, সেটাও খুবই স্বচ্ছ এবং সেটা স্বচ্ছ থাকতে হবে। তারপরে লেন্সের পেছনে আছে জেলির মতো পদার্থ, সেটাও কিন্তু স্বচ্ছ, সেটাকেও স্বচ্ছ থাকতে হবে। তার পেছনে আছে আলোক সংবেদনশীল পর্দা, রেটিনা, সেই রেটিনাটাও স্বচ্ছ এবং সেটা তার ফাংশন হচ্ছে সেটা দৃশ্যমান বস্তুকে ইম্পালসের মাধ্যমে সেটা অপটিক নার্ভের মাধ্যমে ব্রেইনে পাঠানো এবং ব্রেইনের মাধ্যমে আমরা দেখি। তাহলে এই অংশগুলো কর্নিয়া, লেন্স, জেলির মতো পদার্থ ভিট্রাস, রেটিনা, অপটিক নার্ভ এবং সর্বোপরি মস্তিষ্কের দৃষ্টি সংবেদনশীল অংশ, এই অর্গানগুলো ভালো থাকতে হবে যদি আমরা দেখতে চাই। আচ্ছা, তার মানে সম্পূর্ণরূপে দেখার জন্য এই কতগুলো অঙ্গ সম্পূর্ণরূপে অক্ষত থাকা প্রয়োজন। আচ্ছা, ডায়াবেটিসের সাথে তাহলে এই চক্ষু রোগের আসলে সম্পর্ক কোথায় এবং কি কি ধরনের ডায়াবেটিস জনিত চক্ষু রোগ? ডায়াবেটিস এমন একটি রোগ, সেটা আমাদের দেহকে যেমন বহুমাত্রিকভাবে আক্রান্ত করে, ঠিক আমাদের চোখকেও বহুমাত্রিকভাবে আক্রান্ত করে। ডায়াবেটিস যদি নিয়ন্ত্রিত না থাকে তাহলে এই যে চোখের লেন্সের ভিতরে ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে, আমি যখন ডায়াবেটিস বেড়ে গেল তখন গ্লুকোজ চোখের লেন্সের ভেতরে ঢুকে যাচ্ছে, বেড়ে গেছে, গ্লুকোজ বেড়ে গেছে, সে লেন্সের ভিতরে ঢুকে লেন্সকে ফুলাচ্ছে এবং সেটা ইন্ডেক্স বেড়ে যাচ্ছে, তখন চোখটা মায়োপিয়া, মাইনাস পাওয়ারের দিকে চলে যাচ্ছে। আবার যখন ডায়াবেটিস বেশি কন্ট্রোল করে ফেলতেছি তখন সুগারটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে লেন্সটা পাতলা হয়ে যাচ্ছে, ফলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমে গিয়ে লেন্সটা প্লাসের দিকে চলে যাচ্ছে। একই ডায়াবেটিক ব্যক্তি, তার ডায়াবেটিস যদি কন্ট্রোল বেশি হয়ে যায় আবার অতিরিক্ত কন্ট্রোল না হয়, তাহলে একটা দিনের বিভিন্ন সময় কোনো সময় প্লাসের দিকে চলে যাচ্ছে, কোনো সময় মাইনাসের দিকে চলে যাচ্ছে। এটা আমি বললাম যে লেন্সের বিষয়ে। আর তাছাড়া যে চোখের কর্নিয়া, যেটা সম্মুখভাগের যে চোখের মণি, যে কালো মণি, সেটার সংবেদনশীলতা দীর্ঘদিন যদি ডায়াবেটিস থাকে অনিয়ন্ত্রিত, তাহলে তার সংবেদনশীলতা নষ্ট হয়ে যায় এবং তাতে যে কোনো সময় জীবাণু বা যে কোনো আঘাতের কারণে, যে কোনো কন্ট্যাক্ট বস্তুর সংস্পর্শে সেখানে ঘা হয়ে যেতে পারে। চোখের মণি বা কর্নিয়াতে যদি ঘা হয়ে যায় তাহলে এটা আমাদের দৃষ্টি নষ্ট হয়ে যাবে। তারপরে পেছনে চোখের রেটিনা সবচেয়ে বেশি আক্রান্ত হয় ডায়াবেটিসে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জন্য রেটিনাতে হয় কি, সেখানে খুব সূক্ষ্ম যে রক্তনালীগুলো আছে, সেই রক্তনালীগুলোর আবরণ, ভেতরের আবরণ এবং বাইরের আবরণ, এগুলো ঝাঁঝরা হয়ে যায়। এই রক্তনালী থেকে তখন রক্তের বিভিন্ন উপাদান, জলীয় পদার্থ, বিভিন্ন ধরনের খুশ, চর্বি, এগুলা দৃষ্টি এই রেটিনার বিভিন্ন স্থানে এগুলো সঞ্চিত হয় এবং রেটিনার স্বচ্ছতা নষ্ট হয়। এবং অতিরিক্ত রক্তক্ষরণ যদি হয়, সেই রক্তটা জেলির মতো যে ভিট্রাস আছে, সেই ভিট্রাসের মধ্যে ওই রক্তগুলো যখন চলে আসে তখন দৃষ্টি
এই যে স্বচ্ছতা নষ্ট হয়ে যায় এবং আমাদের দৃষ্টি নষ্ট হয়ে যাবে। এইভাবে ডায়াবেটিস বহুমাত্রিকভাবে আমাদের চোখকে আক্রান্ত করে এবং আমাদের দৃষ্টিকে নষ্ট করে দেয়। আচ্ছা, তাহলে এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে, সেক্ষেত্রে করণীয় কি? যে কিনা ডায়াবেটিসে ভুগছেন অনেক দিন ধরে এমন ব্যক্তি চোখটাকে ভালো রাখার জন্য আসলে কি করবেন? ডায়াবেটিস যেহেতু আমি জেনে ফেলেছি যে আমার চোখের ক্ষতি করতেছে ডায়াবেটিস, সুতরাং ডায়াবেটিসকে সুনিয়ন্ত্রিত রাখতে হবে। সুনিয়ন্ত্রিত এই শব্দটা একটু বোঝার বিষয়। হ্যাঁ, ডায়াবেটিস আমাকে কনস্ট্যান্টলি নিয়ন্ত্রণে থাকতে হবে। একদিন হঠাৎ করে খুব বেশি নিয়ন্ত্রণ করে ফেললাম, আবার গা ছেড়ে দিলাম, খবর নাই। না, সাস্টেইনেবল কন্ট্রোল এবং স্মুথ কন্ট্রোল এবং এটা পারসিস্টেন্ট সব সময় কন্ট্রোল করতে হবে। তাহলে সেই ডায়াবেটিস আমার চোখের যে সূক্ষ্ম রক্তনালীগুলোর উপরে প্রভাব ফেলবে না, মাইক্রো এনজিওপ্যাথি হবে না। আচ্ছা, তাহলে আমাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য যেটা আমরা জানি আমাদের মেডিকেল সায়েন্স বলে, আমাকে একটা সুশৃঙ্খল ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, শৃঙ্খলার মধ্যে আসতে হবে। আমাকে ব্যায়াম করতে হবে, খাবারের মেনু মেনে চলতে হবে। আমাকে যদি প্রয়োজন হয়, আমার ডায়াবেটোলজিস্ট বলেন আমাকে ট্যাবলেট খেতে হবে, সেটা নিয়মিত খেতে হবে। যদি ইনসুলিন দিতে বলেন, সেটা নিয়মিত দিতে হবে। এবং পিরিয়ডিক চেক আপ, আপনি যখন আপনার ডায়াবেটিস হয়ে গেছে, আপনি আপনাকে এটা মেনে নিতেই হবে যে আপনার ডায়াবেটিসের কারণে চোখ আক্রান্ত হতে পারে। সুতরাং পিরিয়ডিক চেক আপ করতে হবে একজন আই স্পেশালিস্টের মাধ্যমে। সবচেয়ে ভালো হলো আই স্পেশালিস্টদের মধ্যে এখন আবার রেটিনা স্পেশালিস্ট আছেন, ওনাদেরকে দিয়ে রেটিনা চেক আপ করানো, যে রেটিনাতে কোনো সমস্যা হলো কিনা এটা জানতে হবে। এই চেক আপটা কতদিন পর পর হবে এটা নির্ভর করবে আপনার ডায়াবেটিস স্ট্যাটাসের উপর। আপনি যদি ডায়াবেটিসকে খুব ভালো নিয়ন্ত্রণ না রাখতে পারেন, তাহলে আপনাকে ঘন ঘন চেক আপ করাতে হবে। আর যদি সুনিয়ন্ত্রিত থাকে, ডায়াবেটিস রেটিনোপ্যাথি হয় নাই, চেক আপে ধরা পড়লো যে হয় নাই, এবং আপনি খুব ডিসিপ্লিনড ওয়েতে লাইফ লিড করছেন, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রিত আছে, আপনি বৎসরে একবার দেখালে হবে। কিন্তু যদি আপনার ডায়াবেটিস রেটিনোপ্যাথি ডেভেলপ হয়ে গেছে, কিন্তু আপনি সিস্টেমে নিয়ন্ত্রিত অবস্থায় আছেন, আপনাকে 6 মাস পর পর দেখাতে হবে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে গেছে কিন্তু আপনি নিয়ন্ত্রিত অবস্থায় নেই, আপনাকে 6 মাসের কম 3-4 মাস পর পর চোখের ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, আমি একটু পেছনের দিকে যাব। যখন ডায়াবেটিক রেটিনোপ্যাথি একজনের হয়ে যায়, সেক্ষেত্রে কোন কোন ধরনের লক্ষণ বা উপসর্গ প্রকাশ পায়? হ্যাঁ, ডায়াবেটিস রেটিনোপ্যাথি এমন একটা বিষয় যে যখন আপনি বুঝতে পারবেন আপনার ডায়াবেটিক দৃষ্টি আপনার কমে গেছে, আপনার চোখের সামনে গোড়া গোড়া ভাসতেছে, চোখের সামনে কালো পর্দার মতো ভাসতেছে, রেখা রেখার মতো ভাসতেছে, কালো কালো ছোপ চোখের সামনে ভাসতেছে, এগুলো হলো আপনি যখন বুঝতে পারবেন লক্ষণ সমূহ। ততদিনে আপনার চোখের অবস্থা ভালো না, ডাক্তার আপনার জন্য খুব বেশি সাহায্য করতে পারবে না তখন। আচ্ছা, সুতরাং লক্ষণের ওয়েট করা যাবে না। আমি যেটা একটু ইন্টারাপ্ট করব, যে সেক্ষেত্রে বোধহয় চিকিৎসা বা লক্ষণ প্রকাশের আগে যে স্ক্রিনিং বা প্রতিরোধের যে বিষয়টা, সেটি অনেক জরুরি। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমরা অত্যন্ত মন খারাপ হয়ে যায় যখন দেখি যে 42-43 বছরের মানুষ, 45-50 বছরের মানুষ, কিন্তু সে ডায়াবেটিক রেটিনোপ্যাথির কারণে অন্ধ হয়ে গেছে, এবং এমন অবস্থায় সে আমাদের কাছে এসেছে, তখন তার জন্য আমাদের করার পসিবিলিটি খুবই কম থাকে। তো এই অবস্থায় সে কিন্তু, তাকে যদি জিজ্ঞেস করি আপনি বুঝলেন কবে, বেশি দিন না, কিন্তু সে হয়তো মাসখানেক আগে বা 15-20 দিন আগে সে বুঝতে পেরেছে। সুতরাং লক্ষণসমূহ যেগুলো আমরা বলি, সেগুলো আসলে খুব কার্যকর, ডায়াবেটিস জনিত অন্ধত্ব প্রতিরোধের জন্য কার্যকর উইপন না। আমাকে যেটা করতে হবে, আমার ডায়াবেটিস আছে, সুতরাং আমাকে পিরিয়ডিক চেকআপ করাতে হবে, আমার আই চোখ ঠিক আছে কিনা, এবং এই চেকআপটাই প্রতিরোধের একটি সবচেয়ে বড় উপায়। এটাকেই আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং বলি। বিভিন্ন উন্নত দেশে বিভিন্ন সরকার বা বেসরকারি এনজিও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে একটা প্রোটোকল ওয়াইজ স্ক্রিনিং সিস্টেম ডেভেলপ হয়ে গেছে। আমাদের দেশে
সরকারি লেভেলে এখনো আমরা স্ক্রিনিং সিস্টেমটা ডেভেলপ হয় নাই। বেসরকারি লেভেলে কয়েকটা প্রতিষ্ঠান একটু একটু চেষ্টা করতেছে, যেমন আমার ঢাকায় ভীষণ চক্ষু হাসপাতাল, আমরা একটা প্রোটোকল ডেভেলপ করেছি এবং আমরা বিভিন্ন স্থানে ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং কার্যক্রম চালাচ্ছি এবং এর মাধ্যমে বিভিন্ন ডায়াবেটিক রোগীদের আমরা এনলিস্টেড করে তাদের রেটিনার ফটোগ্রাফ নিচ্ছি, নিয়ে তাদেরকেই দিয়ে দিচ্ছি এবং ফটোগ্রাফ হিসাবে দেখে আমরা তাকে গ্রেড করে দিচ্ছি যে আপনার এই গ্রেডে আসেন, সুতরাং আপনাকে 6 মান্থলি অথবা 1 ইয়ারলি আপনাকে চেকআপে আসতে হবে। এটা একটা সিস্টেম, তাকে এডুকেটও করে দিচ্ছেন, সাথে তাকে আমরা বুঝিয়েও দিচ্ছি, কাউন্সেলিং করে দিচ্ছি তাকে কিভাবে চলতে হবে এবং কোন পজিশনে কি হলে তাকে সাথে সাথে যোগাযোগ করতে হবে। তো এই যে স্ক্রিনিং সিস্টেম যেটা আমরা চালু করেছি ভীষণ চক্ষু হাসপাতালে, আসলে আমাদের সরকারি পর্যায়ে এই ধরনের উদ্যোগ থাকা জরুরি। এইরকম সিস্টেম বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন মেকানিজমে এটা করা উচিত, না হলে ডায়াবেটিস জনিত অন্ধত্ব প্রতিরোধ করা যাবে না। এবং এই প্রতিকারের যে প্রতিরোধের গুরুত্ব এখানে অনেক বেশি। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা বিষয়টি নিয়ে জানলাম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডায়াবেটিস জনিত চক্ষু রোগ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে পরামর্শগুলো আমাদের আজকের অতিথি আমাদের দিলেন সেগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে। আজকে এপিসোডে আমরা যে ব্যায়ামটা দেখাবো সেটা হচ্ছে টোনিং বল পাস। শিশুদের খুব পার্টির সময় বা অনেক যখন জমায়েত হয় তখন ওদের খুব পছন্দের একটা খেলা হচ্ছে পিলো পাস, যে মিউজিক হবে তার সাথে সাথে পিলো পাস করবে। কিন্তু আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে বল পাস। বল পাসের সাথে যে উপকারগুলো আমরা পাবো, এক হচ্ছে যে বলটা ধরে রাখার জন্য তার গ্রিপিং পাওয়ারটা বাড়বে, যেহেতু বলটা কিছুটা লাইট ওয়েট, তার মাসল বা রিস্টের কোনো জোরটা বাড়বে এবং আর্মসের জোরটাও বাড়বে, পাশাপাশি যখন তার কনসেন্ট্রেশনটাও বাড়বে। তো আমরা ব্যায়ামটা দেখি এবং পাশাপাশি আমরা উপকারগুলো তারপর আমরা ডিসকাস করি। তো এখানে আমাকে হেল্প করবে ছোট বন্ধু লিও। ওকে লিও, শুরু করো কিভাবে। ফাইন, ওকে। প্রথমে যেটা করবে সিঙ্গেল লেগ বল পাস। হ্যাঁ, ওকে, অ্যান্ড স্টার্ট। নাইস, সুন্দর, গুড, অ্যান্ড ফাস্ট। হ্যাঁ, ফাস্ট ফাস্ট ফাস্ট, গুড, নাইস, ওকে। স্টপ। যখন তুমি অ্যাডভান্স মনে করবে যে এটা তোমার কাছে একটু বোরিং মনে হচ্ছে, একটু অত ভালো লাগছে না, সাথে সাথে তুমি কিন্তু বদল করে ফেলতে পারো। হ্যাঁ, বিরক্ত লাগলেই তুমি বদল করে ফেলতে পারো। দেখি বদল করে তুমি কিভাবে কি করবে। ওকে, আরও আরও অ্যাডভান্স মুভ। এখানে কোরের কাজটা হচ্ছে, পেটের কাজটা হচ্ছে। ফাইন, আবার চেঞ্জও করছো তুমি। নাইস, যত বেশি ভ্যারাইটি থাকে তত তোমার জন্য ভালো, বুঝতে পারছি। ওকে, গুড, অ্যান্ড আপ। তো এই ব্যায়ামটায় আমরা যেটা দেখলাম যে তার এক হাত থেকে এক হাতে বল নেওয়াটা যেটা, সেটার জন্য কনসেন্ট্রেশন দরকার, গ্রিপিং পাওয়ারটা দরকার। এবং পায়ের যে চেঞ্জটা দেখলাম তাতে যেটা হচ্ছে যে পায়ের মুভমেন্টগুলো হওয়ার কারণে তার জয়েন্ট এবং মাসেলগুলো স্ট্রং হচ্ছে, যেটা তার অনেক স্কুলে স্পোর্টসে বা যে ধরনের কম্পিটিটিভ কোনো কিছুতে তাকে কিন্তু খুব হেল্প করবে। আর যখন আমরা দেখলাম দু পা করে করছে তখন কিন্তু পেটের স্ট্রেংথটাও বাড়বে, এবং পেটের স্ট্রেংথ যখন বাড়ে শিশুদের খুব কিন্তু পেট খারাপের ব্যাপার দেখা যায়, যে পানির কারণে হোক, খাবারের কারণে হোক। তো যত বেশি ওদের পেটের ভেতরের ইন্টারনাল ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে, হজম শক্তিটা তখন ওদের ভালো থাকবে, ফলে ওদের পেট খারাপ বা আদার এ ধরনের রোগের হাত থেকে ওরা কিন্তু অনেকটুকুই মুক্ত থাকবে। তো আমরা দেখছি যে এখানে আমাদের অনেক উপকারও হচ্ছে, আবার দৃষ্টিনন্দন ব্যাপারও হচ্ছে, পাশাপাশি ওরা খুব এনজয়ও করছে। তো আমরা আশা করতে পারি যে আপনাদের শিশুদেরকে আপনারা যে কোনো বল দিয়েও চেষ্টা করাতে পারেন এবং উপকৃত হবেন। দর্শক, বাদাম খেতে কে না পছন্দ করি। বাদামে রয়েছে নানান পুষ্টিগুণ। কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে চলুন জেনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকেই। বাদাম দেখতে ছোট কিন্তু দৃষ্টিনন্দন একটি ফল। অনেকেরই ধারণা শুধুমাত্র উৎসবের খাবার তৈরিতেই বাদাম ব্যবহৃত হয়, কিন্তু আসলে এই ধারণাটি মোটেই ঠিক নয়। আমাদের দৈনন্দিন ক্যালোরি চাহিদার অনেকখানেই আমরা এই বাদাম থেকে গ্রহণ করতে পারি। বিভিন্ন ধরনের বাদামের মধ্যে চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম ইত্যাদি উল্লেখযোগ্য। উচ্চমাত্রার এই বাদামে প্রোটিন ছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, এছাড়াও রয়েছে জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি। বাদামে এক ধরনের অ্যাসিড আছে যা অলিক অ্যাসিড নামে পরিচিত। এই অলিক অ্যাসিড আমাদের রক্তের ভালো কোলেস্টেরল বা এইচডিএলকে বাড়াতে এবং খারাপ কোলেস্টেরল বা এলডিএলকে কমাতে সহায়তা করে। তারুণ্য ধরে রাখতে বাদামের জুড়ি নেই। তাছাড়া আমরা অনেকেই জানি না যে
ভাজা বাদাম বা লবণ মশলায় মাখানো বাদামের চাইতে শুধুমাত্র খোসা ছাড়ানো বাদামই যথেষ্ট উপকারী। যেসব বাচ্চাদের ঘন ঘন ডায়রিয়া হয় তাদের জন্য বাদাম একটি জরুরি পথ্য, কারণ বাদামে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, যা আমাদের ডায়রিয়া পরবর্তী সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা পালন করে। বাদাম ব্রেইনের জন্য খুবই উপকারী। বাদামে রয়েছে রিবোফ্লাভিন এবং এল কার্নিটিন নামে দুটি ভাইটাল কম্পোনেন্ট, যা আমাদের ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়াতে সহায়তা করে এবং আলঝেইমার্স ডিজিজের প্রকোপ থেকে রক্ষা করে। বাদামে সামান্য পরিমাণে কপার রয়েছে, যা আমাদের রক্তের লোহিত কণিকা তৈরিতে সহায়তা করে। তাছাড়া বাদাম ভিটামিন সি, পেকটিন এবং আঁশ সমৃদ্ধ হওয়ায় তা আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। তাছাড়া সপ্তাহে 5 দিন বা আলমন্ড বাদামটি খেলে বা কাঠবাদাম খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি শতকরা 50% কমে যায়। ওজন কমাতে বাদামের জুড়ি নেই, কারণ একটি বাদাম থেকে আমরা 7 কিলোক্যালোরি পেয়ে থাকি এবং 1 আউন্স বাদাম থেকে আমরা 160 থেকে 170 কিলোক্যালোরি পেয়ে থাকি। ওজন মেনটেন করতে বাদামের ভূমিকা অপরিসীম। প্রোটিন, ফ্যাট এবং আঁশ সমৃদ্ধ এই বাদাম, এক মুঠো বাদাম আমাদের ওজন মেনটেন করতে বিশেষ ভূমিকা পালন করে, কারণ আমাদের পেট ভরা রাখে এবং আমাদের ওভার ইটিং বা অতিরিক্ত খাদ্য গ্রহণের দরকার হয় না, ফলে ওজন মেনটেন হয়। ফসফরাস সমৃদ্ধ থাকায় বাদাম আমাদের হাড় এবং দাঁতের গঠনে, তাছাড়া চুলের গঠনেও বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাদাম ফলিক অ্যাসিড সমৃদ্ধ, তাই প্রেগনেন্ট মায়েরা যদি বাদাম প্রতিদিনের খাদ্য তালিকায় রাখেন তবে জন্মের সময় নবজাতক শিশুর জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। একটি কাঠবাদাম থেকে আমরা 7 ক্যালোরি পেয়ে থাকি এবং 1 আউন্স বাদাম থেকে আমরা 160 থেকে 170 ক্যালোরি পেয়ে থাকি। যারা নিয়মিত এক্সারসাইজ করেন তারা অনেকেই ধারণা করেন যে বাদামের মধ্যে ফ্যাট থাকায় তা শরীরের ওজন বাড়ায়, কিন্তু আসলে কিন্তু এটি ঠিক নয়, কারণ বাদামে রয়েছে ভালো ফ্যাট বা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা আমাদের ওজন কমাতে এবং রক্তের চর্বির মাত্রা বা কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। তাই আমি বলতে চাই যে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আমরা যদি 8 থেকে 10টি বাদাম রাখি তবে তা আমাদের জন্য অনেক উপকারী হবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। ঘন ঘন অ্যান্টাসিড জাতীয় ঔষধ গ্রহণের ফলে নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, তাই এ ধরনের অভ্যাস পরিহার করুন। যে কোনো ঔষধ গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: মাথা ব্যথা অনেক প্রকার আছে, যেমন ধরেন ট্রাকশন হেডেক আছে, ক্লাস্টার হেডেক আছে, টেনশন হেডেক আছে, ভাস্কুলার হেডেক আছে, ইনফ্লামেটরি হেডেক আছে, মাইগ্রেন হেডেক আছে, টক্সিক হেডেক আছে। কিন্তু আমরা যে হেডেকের সঙ্গে বেশি পরিচিত নই, এই হেডেকের নাম হচ্ছে সার্ভিকোজেনিক হেডেক, যে হেডেকে ফিজিওথেরাপির ভূমিকা প্রায় 100 ভাগই বলা চলে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।